আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারিক ফাতিমা। পিলখানা ট্র্যাজেডি দিবস আজ। দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে সরকার। 2009 সালের এই দিন পিলখানায় নারকীয় হত্যাকাণ্ডে মেতে ওঠে তৎকালীন বিডিআরের বিপদগামী কিছু সদস্য। হত্যা করা হয় 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে। নারকীয় ওই হত্যাযজ্ঞের 16 বছরেও শেষ হয়নি বিচার, জানি ক্ষোভ জানান স্বজনরা। শাকিবুর রহমানের রিপোর্ট। 2009 সালের 25 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত একদিন। ডাল ভাত কর্মসূচিতে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে দাবি আদায়ের নামে বিডিআরের বিপদগামী কিছু সদস্য হত্যা করে তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন সেনা কর্মকর্তাকে। বেসামরিক নাগরিক সহ নিহত হন 74 জন। হত্যাযজ্ঞের 2 দিন পর হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়, যার মধ্যে হত্যা মামলায় হাইকোর্টে রায় হয়েছে। এর আগে বিশেষ জজ আদালতের রায়ে 850 আসামির মধ্যে 152 জনকে ফাঁসি, 160 জনের যাবজ্জীবন ও 256 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। খালাস পান 277 জন। বিস্ফোরক আইনের মামলায় 883 জনকে আসামি করা হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর 250 জন আসামি জামিন পান। দ্রুত বিচার শেষ করে জাতির সামনে জঘন্যতম এই হত্যার রহস্য উন্মোচনের দাবি স্বজনদের। 2009 সালের পর থেকে কিন্তু তাদের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে, তারা অনেকে জেলে আছে বা তারা অনেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, কিন্তু ধরাছোঁয়ার বাইরে পড়ে গেছে যারা এই হত্যাকাণ্ডের সাথে মাস্টারমাইন্ড ছিল, কিন্তু তাদের নামটা কোনোভাবে আসেনি। এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড যারা, তাদের নামটা যেন উঠে আসে। আর আমরা শহীদ পরিবার আমরা আশাবাদী যে তাদের নামটাও উঠে আসবে আর তাদেরকে বিচারের সম্মুখীন করা হবে। বিচারের নামে অপরাধী বিডিআর সদস্যদের মুক্তি দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন নিহত সেনা পরিবারের সদস্যরা। ভেতরে যারা খুন করেছে, যারা খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অথবা যাবজ্জীবন প্রাপ্ত আসামি, তারা মোটেও নির্দোষ না। সেদিন পিলখানায় ছিল 5000-এর মতো সৈনিক, সবাই অলমোস্ট সুবেদার নুরুল ইসলাম ছাড়া সবাই বিদ্রোহ করেছে এবং হত্যাযজ্ঞ এবং অন্য কাজে সহায়তা করে। দ্রুত বিচার কাজ শেষ করার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি ভুক্তভোগী পরিবারগুলোর। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। এদিকে বিডিআর বিদ্রোহের ঘটনায় নিহত শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সামরিক সচিবরা শ্রদ্ধা নিবেদন করেন। সকালে বনানীর সামরিক কবরস্থানে তাদের প্রতি এ শ্রদ্ধা জানানো হয়। এ সময় বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান ও শহীদ পরিবারের সদস্যদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। তাদের 2টা মেইন দাবি ছিল, একটা হলো বিচারের দাবি আর একটা হলো এই শহীদ সেনা দিবস ঘোষণা করা। তো আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি এবং আজকে এই শহীদ সেনা দিবস হিসাবেই কিন্তু পালন করা হচ্ছে। আর আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি এবং কমিশনের 24শে জানুয়ারি থেকে মনে হয় শুরু হয়েছে কমিশনের কাজ। এটা তাদের 3 মাস সময় দেওয়া হয়েছে। তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারে আওতায় নেওয়া হবে। দর্শক, শোকাবহ পিলখানা ট্র্যাজেডির জাতীয় শহীদ সেনা দিবস পালনের সর্বশেষ খবর জানাতে বনানী কবরস্থান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, শ্রদ্ধা শেষে নিহতের স্বজনরা কি বলছেন, সেই সাথে সেখানে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা সম্পর্কে জানাবেন। ফাতিমা, আসলে কিছুক্ষণ আগেই রাষ্ট্রীয়ভাবে যে শ্রদ্ধা নিবেদন করা হয় সেটি সম্পন্ন হয়েছে এবং আমরা দেখেছি যে প্রথমে কিন্তু রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সামরিক সচিবরা শ্রদ্ধা নিবেদন করেন। এর পরবর্তীতে আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন করার পরে সামরিক সচিব এবং অন্যান্য পরিবারের যে সদস্য রয়েছেন, যে নিহত শহীদ পরিবারের সদস্যদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং আমরা আজকের মতোই এখানে আনুষ্ঠানিকতা যে শ্রদ্ধা নিবেদনে সেটি সম্পন্ন হয়েছে এবং এখানে দোয়া
মনাজাতের যে বিষয়টি সেটিও সম্পন্ন হয়েছে। তবে আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে পরিবারের পক্ষ থেকে আসলে বরাবরের মতোই তারা বলছেন তাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়, অর্থাৎ কোনো যাতে বিচার যাতে নির্দোষ কোনো ব্যক্তি যাতে এই বিচারের আওতায় না আসে সেটির কিন্তু তারা দাবি জানিয়েছেন। সেই সাথে তারা বলছেন যে দীর্ঘদিনের যে দাবিটি সেটি হচ্ছে শহীদ সেনা দিবসের যে বিষয়টি, সেনা দিবসের শহীদ দিবসের যে বিষয়টি সেটি এবছর থেকে পালন করা হচ্ছে। বর্তমান সরকার সেটাকে শহীদ সেনা দিবস হিসাবে পালন করার যে অনুমতি দিয়েছেন এতে তারা অনেকটা আনন্দিত। তবে তারা বারবারই বলছেন যে আসলে যারা বিচারের নামে বা যারা অপরাধী না তাদেরকে প্রকৃত অপরাধী না তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, তাদের যে বিষয়টি সেটা তারা অন্যভাবে দেখছেন। এবং আমরা একটু কথা বলবো শহীদপুরের যে সদস্য রয়েছেন তার সাথে একটু কথা বলবো। আচ্ছা, আজকে সেনা দিবস হিসেবে পালন করা হচ্ছে, সেই সাথে আপনারা এটাকে কিভাবে দেখছেন, সেই সাথে বিচারের বিষয়টাকে আপনারা জানতে পারেন? আমরা অনেক বছর ধরে আমাদের দাবি মূলত দুইটা ছিল। একটা হচ্ছে গিয়ে আমাদের প্রকৃত অর্থে যে সুষ্ঠু বিচার, এবং সেই সুষ্ঠু বিচারের জন্য আমরা অনেক বছর ধরে জুডিশিয়াল এনকোয়ারি কমিশন একটা দাবি করছিলাম। এখন একটা সাধারণ কমিশন হয়েছে এবং এই কমিশনটা পেছনে ষড়যন্ত্রকারীদেরকে বের করে আনবে, এই বিষয়ে আমরা আশাবাদী ছিলাম। এবং দ্বিতীয় দাবি ছিল হচ্ছে গিয়ে এটাকে যেন শহীদ সেনা দিবস হিসেবে ডিক্লেয়ার করা হয়। শহীদ সেনা দিবস হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে, তবে আসল যে দাবি সেটা এখনও বাকি রয়েছে। এবং আমি আশাবাদী যে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে শেখ হাসিনার বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করেছি সেটার ইনভেস্টিগেশন এবং বিডিআর কমিশনের ইনভেস্টিগেশন, এই দুটো সম্মিলিতভাবে আমরা পেছনে ষড়যন্ত্রকারীদেরকে পাবো। হ্যাঁ, শুনতে পাচ্ছিলেন আশরাফ ফাতিমা যেমনটাই বলছিলেন শহীদ পরিবারের পক্ষ থেকে যে আসলে যারা এখানে সম্পৃক্ত রয়েছেন, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতে শুরু করে যারা এই মূল ষড়যন্ত্রকারে যারা জড়িত, এই যে জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে, এই তদন্ত কমিশনের মধ্যে দিয়ে প্রকৃত সত্যটি বেরিয়ে আসবে। এবং তারা বলছেন যে যাতে জাতীয় তদন্ত কমিশন যে প্রকৃত সত্য বের করে এনে দোষীদেরকে সঠিক যারা অপরাধটি করেছে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে, এমনটাই প্রত্যাশা। সেই সাথে তারা বলছেন যে যারা নিরপরাধ তারা যাতে মুক্তি পায় সেটাও কিন্তু তারা দাবি করছেন। তো ফাতিমা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য বিডিআর সেনা বনানী কবরস্থান থেকে। ধন্যবাদ। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর ধানমন্ডিতে স্কয়ার হাসপাতালে মারা যান তিনি। পারিবারিক সূত্রে জানা যায়, ভোরে রাজধানীর ধানমন্ডির বাসায় অসুস্থ হয়ে পড়লে দ্রুত স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার জানাজা সহ পরবর্তী কার্যক্রম দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। আব্দুল্লাহ আল নোমান ১৯৪৫ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। ৬০-এর দশকের শুরুতে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নোমান যোগ দেন ছাত্র ইউনিয়নে। ১৯৯১ সালে চট্টগ্রামের কোতোয়ালি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। পরে একাধিকবার মন্ত্রীর দায়িত্ব পালন করেন এই বিএনপি নেতা। দর্শক, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুর সর্বশেষ খবর জানাতে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, কি কারণে মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছেন? এছাড়া আমাদের জানাবেন যে জানাজা কখন হবে, তার রাজনৈতিক সহকর্মীরা কি বলছেন, এছাড়া তার মরদেহ কোথায় রাখা হয়েছে? ফাতিমা, আজ ভোরে আসলে বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং তারপরে তাকে সাথে সাথে ধানমন্ডির স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয় এবং এখানে নিয়ে আসা হয় ৬টার দিকে এবং আসার পরেই আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি যে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এমনটি নয়। আমরা যেটি জানতে পেরেছি যে আজ চট্টগ্রাম উত্তরের একটি সমাবেশে তার যোগ দেওয়ার কথা ছিল এবং সেই সমাবেশে তিনি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বলে কথা ছিল, কিন্তু আজ হঠাৎ তার মৃত্যুতে সেই সমাবেশটি আমরা যেটি জেনেছি ইতিমধ্যে স্থগিত করা হয়েছে। ভোরে তিনি অসুস্থ হয়ে পড়েন, বার্ধক্যজনিত কারণেই তিনি মৃত্যুবরণ করেছেন হাসপাতালের পক্ষ থেকে, এমনকি আমাদেরকে জানানো হয়েছে। এবং বর্তমানে কিন্তু তার মরদেহটি তার বাসায় নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণ আগে আসলে হাসপাতাল থেকে দলীয় নেতাকর্মী সহ তারা তার মরদেহটি তার বাসভবনে নিয়ে যায়। জানাজার বিষয়টি যেটি জানতে চেয়েছেন, এটি এখনও আসলে সিদ্ধান্ত হয়নি। পরিবারের সদস্যরা এবং দলীয় সর্বোচ্চ ফোরামের নেতৃবৃন্দ বসে আসলে সিদ্ধান্ত নেবেন যে কখন কোথায় জানাজা অনুষ্ঠিত হবে এবং তার মৃতদেহ কোথায় দাফন করা হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলে নিশ্চয়ই আপনার মাধ্যমে তা পরবর্তীতে জানিয়ে দেব। যেহেতু আব্দুল্লাহ আল নোমান একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন, তার মৃত্যুতে কিন্তু
রাজনৈতিক অঙ্গন, সামাজিক অঙ্গন সব অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার যারা সহকর্মী রয়েছেন দীর্ঘদিন ধরে তার সঙ্গে যারা রাজনীতি করেছেন তারা কিন্তু যেটি বলছেন যে বাংলাদেশের রাজনীতি থেকে আসলে তার বিদায় বা তার মৃত্যু আসলে অপূরণীয় হয়ে থাকবে এবং তার মৃত্যুতে কিন্তু বিএনপির সর্বোচ্চ পর্যায়ের যারা নেতারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে শোক প্রকাশ করেছেন। তো সব মিলিয়ে এখন বর্তমানে আব্দুল্লাহ আল নোমানের মৃতদেহ তার বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে আসলে সিদ্ধান্ত হবে কখন কোথায় তার জানাজা অনুষ্ঠিত হবে এবং কখন তাকে দাফন করা হবে। ফাতিমা, ধন্যবাদ। গেল কয়েকদিনে দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় ঢাকা সহ সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। মধ্যরাতে যেসব স্থানগুলোতে অপরাধ ও ছিনতাইয়ের প্রবণতা বেশি সেসব স্থানগুলোতে যৌথ বাহিনীর কম্বাইন্ড প্যাট্রোলিং চলে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে চেকপোস্টে গাড়ি থামিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক ও নানাভাবে তল্লাশি করা হয়। এ ধরনের চেকিংকে ইতিবাচকভাবে দেখছেন সাধারণ শ্রেণী পেশার মানুষ। এ সময় চলমান পরিস্থিতি বিবেচনায় গভীর রাতে বিনা প্রয়োজনে ঘরের বাইরে না যেতে জনসাধারণকে সতর্ক করেন যৌথ বাহিনীর সদস্যরা। আমরা অনেক সময় রাত্রে ফুড পান্ডার ডেলিভারি দিয়ে থাকি, অনেক ছিনতাইকারী আমাদের তাড়া করে। এরকম অভিযান চললে আমাদের জন্য খুব ভালো হবে। আমরা স্টুডেন্ট, আমরা দিনের বেলা কলেজে থাকি, রাত্রের বেলা কাজ করি। অনেক ভালো অভিযানগুলো চলাতে আমরা নিরাপদে যাইতে পারতেছি, অনেক ভয় লাগতেছে না। আরো জোরদার করতে হবে, এর তো অবশ্যই গা ঢাকা দিবে। আবরার হত্যার ফাঁসির আসামি মুনতাসির আল জেমির পালিয়ে যাওয়ার ঘটনাকে আবরারের সাথে গাদ্দারি বলে মন্তব্য করেন বুয়েট শিক্ষার্থীরা। তারা বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জেল কর্তৃপক্ষ কোনোভাবেই এর দায় এড়াতে পারে না। গত রাতে বুয়েট ক্যাম্পাস থেকে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জেমির জেল থেকে পলায়নের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেন বুয়েট শিক্ষার্থীরা। পরে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। পরে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন অবিলম্বে পলাতক জেমিকে গ্রেপ্তার করতে হবে। ফাঁসির আসামিদের স্থান নিশ্চিত নিরাপত্তার চাদরে আবৃত কন্ডেম সেলে, সেখান থেকে এত শীর্ষ সন্ত্রাসীর পলায়ন ন্যাক্কারজনক এবং আমাদের জন্য লজ্জার। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তদন্ত কমিটিতে রাঙ্গামাটি স্থানীয় সরকারের উপপরিচালক আহ্বায়ক এবং বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসারকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিকে 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এদিকে গতকাল সাজেক ভ্যালিতে অগ্নিকাণ্ডের রিসোর্ট, দোকান ও বসত ঘরসহ প্রায় 150টি স্থাপনা পড়ে যাওয়ায় স্থানীয় প্রশাসন, পর্যটক ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে রাঙ্গামাটি থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল। সোহেল, গতকালের সাজেকে আগুনের ঘটনার কি তথ্য আছে আপনার কাছে? এছাড়া পর্যটন শিল্পের কি প্রভাব পড়তে পারে? ফাতিমা, আপনি যেমনটি বলছিলেন, গতকালকে সাজেকে যে অগ্নিকাণ্ড আগুনের ঘটনা ঘটেছে, সেই আগুনে প্রায় শতাধিক স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহর সাথে। তিনি জানিয়েছেন এই অগ্নিকাণ্ডের তথ্য উদ্ঘাটনের জন্য একটি 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মানে ইতিমধ্যে তদন্ত কমিটি ঘটনাস্থলেই উপস্থিত আছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের পরে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আর্থিকভাবে এবং খাদ্য সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এবং গতকালকেই কিন্তু সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিতকরণের একটি নোটিশ দিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক জানিয়েছেন এই যেহেতু নিরুৎসাহিতকরণের জন্য নোটিশ দেওয়া হয়েছে, এটি বিবেচনার জন্য তার কাছে বারবার আবেদন করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। সেই হিসেবে আজকে 12টার দিকে তিনি একটি মিটিং করতে পারেন। সেই মিটিং এর সিদ্ধান্ত হবে আসলে সাজেকে ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা, নিরুৎসাহিতকরণ কতদিন থাকবে বা থাকবে না। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম সেই বাগেরহাট জোন কমান্ডারের সাথে। তিনি জানিয়েছেন গতকাল আগুন লাগার পরে সেনাবাহিনী, বিজিবি এবং স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে গত রাত্রে সেনাবাহিনীর সহযোগিতায় বিভিন্ন জায়গায় থাকার ব্যবস্থা করা হয়েছে এবং খাবারের ব্যবস্থা করা হয়েছে। এবং সকালে বিজিবির পক্ষ থেকে
সকালের নাস্তা সরবরাহ করা হয়েছে। এছাড়াও যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় এবং তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় সেজন্য প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে সাজেকের যারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা একেবারেই নিঃস্ব হয়ে গিয়েছে বলে বলা চলে। তো এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে, এই ক্ষতিগ্রস্ত লোকজনদেরকে সহায়তার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। ফাতিমা, ধন্যবাদ। নোয়াখালীর সদর উপজেলায় ঘরে ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গেল রাতে উপজেলার বিনোদপুর ইউনিয়নের জালিয়াল গ্রামের আলী আহমেদ ছাপরাশির বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত তাসলিমা বেগম রোজি ওই বাড়ির আমিন আলীর মেয়ে। তিনি স্বামী পরিত্যক্তা ও তার এক সন্তান রয়েছেন। পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক বলেন, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একই গ্রামের তারেক নামের এক যুবককে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ও পার্শ্ববর্তী রাজ্য ওড়িশা। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 5.1 আর কাছাকাছি অঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকাতেও। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 6:10 দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বঙ্গোপসাগর এবং ভূপৃষ্ঠের 91 কিলোমিটার গভীরে। কলকাতার কাছে ভূকম্পের বিষয়টি নিশ্চিত করেছে ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। এছাড়া ভারতের আরেক রাজ্য হিমাচল প্রদেশের মান্ডি এলাকায় 3.7 মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। শুরু হলো RTV ক্রিকেট ফেস্টিভ্যাল 2025। সোমবার সন্ধ্যায় রাজধানীর ইন্দিরা রোডে TNT মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন RTVর ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু। খেলাধুলার মাধ্যমে RTV পরিবার আরও একতাবদ্ধ হবে, সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় টুর্নামেন্টে অংশ নেয় প্রতিটি দলের অধিনায়ক সহ উপস্থিত ছিলেন RTVর বিভাগীয় প্রধানরা। RTVর এমন আয়োজনকে সাধুবাদ জানাতে মাঠে উপস্থিত হন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার জাভেদ ওমর। এ সময় তিনি বলেন, এমন আয়োজন চাপ নিয়ে কাজ করা RTVর কর্মীদের মানসিক প্রশান্তি দেবে। আমরা যে কাজ করি গণমাধ্যম কর্মী হিসেবে, যে ধরনের স্ট্রেস নিতে হয়, ব্যস্ততা, ঝুঁকি, নানান সময় একটা অসুখী ভাব থাকে। এই খেলাধুলার মাধ্যমে যে চার্জ হবেন আগামী সারা বছর যাতে কাজে কাজে গতি আসে সেই প্রত্যাশা রাখছি। আপনারা যে এই এত অল্প লাইটে RTV খুব জায়গা কম রিক্রিয়েশনের, আপনাদের হয়তো ক্যামেরাম্যান বলেন, অফ দ্য ফিল্ড বলেন, স্ক্রিপ্ট রাইটার বলেন, নিউজ অফ হেড বলেন, এত ব্যস্ত থাকে, এটা যে আপনারা রিক্রিয়েশন দিবে ফলোড বাই আমাদের ক্রিকেট কালচারও তৈরি করবে, যেটা অনেক ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ RTVকে। একটা পরিবারের কোনো একজন সদস্য যদি সঠিক না থাকে, অসুস্থ থাকে, তাহলে কিন্তু পুরো পরিবার ঠিক থাকতে পারে না। ঠিক তেমনি আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট এখানে RTV একটা ডিপার্টমেন্ট ভালো করলে অন্য ডিপার্টমেন্ট যদি খারাপ করে তাহলে সবাই ভালো থাকতে পারবো না। সুতরাং আমরা সবাই চেষ্টা করব একে অপরকে সাপোর্ট দেওয়ার জন্য। সকালের সংবাদে পর্যন্ত, মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।